This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাণনাশের হুমকি পাচ্ছেন হুমায়ুন কবির, সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের তাহলে কি জীবন সংশয়? এই মুহূর্তে সব থেকে বড় যে খবর, হুমায়ুন কবির তিনি কি প্রাণনাশের হুমকি পাচ্ছেন? নিরাপত্তা নিয়ে বড় দাবি হুমায়ুন কবিরের। রাজ্য যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তিনি হাইকোর্টে যাবেন, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। রাজ্য সরকার অ্যালাউ করলে ভালো, না হলে হাইকোর্টে যাব। হাইকোর্ট থেকে যদি নওশাদ এত সিকিউরিটি পেতে পারে, তাহলে আমাকে যখন এত থ্রেড আসছে, আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, আমার বাবরি মসজিদ স্বপ্ন পূরণ হবে না বলছে, আমি এই বাবরি মসজিদ তৈরি করবই। তার সঙ্গে আমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাই আমি সিকিউরিটির জন্য অলরেডি একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে ডিল করেছি। হুমায়ুন কবিরের বক্তব্য আপনাদের শোনালাম। এবার পাল্টা আপনাকে শোনাবো তৃণমূল কংগ্রেসের তরফে অরূপ চক্রবর্তী কি বলছেন এবং বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় তাঁরই বাকি প্রতিক্রিয়া। তৃণমূলের উচ্ছিষ্টভোগী এই নেতাকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। তৃণমূলের মুখপাত্রই তো বলে দিলেন যে রাজ্য সরকার তাকে 3 জন নিরাপত্তা রক্ষী দিয়ে রেখেছেন। তার মানে আমরা যেটা আশঙ্কা করছি, এই বাবরি মসজিদ করা জেলায় জেলায়, একে বেলডাঙ্গা ছিল, গতকাল তিনি বলেছেন যে বীরভূমে করবেন, আবার মালদায় করবেন। তো সব জেলাতে তো শাখা খোলার মতো, মসজিদের শাখা খোলার মতো সব জায়গায় একটা করে বাবরি মসজিদ করার যে জিগির তিনি তুলছেন, কিন্তু এখন তো স্পষ্ট হচ্ছে যে রাজ্য সরকার তাকে যদি নিরাপত্তা রক্ষী দিয়ে রাখে, তার অর্থ হচ্ছে যে তার মানে রাজ্য সরকারের পৃষ্ঠপোষণাই হচ্ছে, তাদেরই স্পন্সরশিপে পুরো ব্যাপারটা ঘটছে। আর কে কাকে হুমকি দিচ্ছে না দিচ্ছে এটা তদন্তের বিষয়। কোর্টে যাবেন, উনি যখন নিজে বলেছেন কোর্টে যাবেন, আদালত সিদ্ধান্ত নেবে। আমার ধারণা আবার কিছু নতুন চাহিদা আছে এবং রাজ্য সরকার সেগুলো নিশ্চয়ই পূরণ করে দেবে। হুমায়ুন কবির গত বেশ কিছুদিন আগে, 4-5 দিন আগে সাসপেন্ড হয়ে গেছেন। যদি এই ধরনের সস্তার ড্রামা না করে আর যদি মিডিয়া না দেখায়, তাহলে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। যদি ওনার সত্যি প্রাণনাশের আশঙ্কা থেকে থাকে, এই কল ডিটেলস সহ জমা দিন রাজ্য সিআইডির কাছে। প্রয়োজন মনে করলে কোর্টে যান, অসুবিধার কি আছে? ওনাকে তো ইতিমধ্যেই 3 জন দেহরক্ষী রাজ্য সরকার প্রোভাইড করে রেখেছে। বিধায়কের কাছ তো বিধানসভায় বলা, মিডিয়ায় বলা নয়। আসলে উনি চিরকালই একটু রাজনীতির রঙে খেলতে ভালোবাসেন। উনি বরাবরই মিডিয়া ফ্রেন্ডলি। হুমায়ুন কবির এই মুহূর্তে সব থেকে আলোচিত নাম এই রাজ্যে। অন্তত এই হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের পাহাড়। মসজিদের জন্য 11টি বাক্সে জমা পড়েছে টাকা, আর তার মধ্যে 7টি গোনা হয়েছে, মানে 11টার মধ্যে 7টি। সেই 7টি বাক্সে টাকার পরিমাণ 37 লক্ষ টাকা এবং এখনো 4টি বাক্স গোনা বাকি রয়েছে। সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছবে কি জানতে পারছি আমরা। কৌশিক আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি মুর্শিদাবাদ থেকে রয়েছে, কথা বলবো তার সঙ্গে। কৌশিক, দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যদি এই 11টি বাক্স গোনা সম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে হয়তো 2.5 কোটি টাকা পেরিয়ে গেছে। 2.5 কোটি টাকা অনলাইন পেমেন্ট, কিউআর কোড, ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা এসেছে সেই টাকা এবং এই যে দান বক্সে পড়া সেই টাকা মিলিয়ে এখনো পর্যন্ত যে 11টি দান বক্স ছিল, সেই দান বক্সে 11টির মধ্যে 7টিতে 37 লক্ষ টাকা জমা হয়েছে। এবং অন্যদিকে সমাজ মাধ্যমে তিনি আবেদন করেছিলেন এবং কিউআর কোড দিয়েছিলেন, তার পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন। সেখানে কিন্তু এখনো পর্যন্ত 1,60,00,000 টাকা জমা পড়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় 2 কোটির থেকে বেশি টাকা তার কাছে এসে পৌঁছেছে নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। তবে বাকি যে 4টি দান বাক্স রয়েছে সেইটা সম্পন্ন হলে মনে করা হচ্ছে 2.5 কোটি ছুঁয়ে যাবে। এবং এখনো পর্যন্ত সারাদিনে যে টাকা আসছে, এবার দান বক্সের টাকা কিভাবে গোনা হয়েছে, মেশিন আনা হয়েছিল এই দান বক্সের টাকা গোনার জন্য। 30 জন যারা ধর্মগুরু রয়েছে সেই রকম ধর্মগুরুকে বসানো হয়েছিল। প্রথমে নোটগুলি আলাদা করা হয়েছে, তারপর সেই নোট গোনা হয়েছে মেশিনের মধ্য দিয়ে। 2টি মেশিন আনা হয়েছে এমনটা জানা গেছে। দেখাচ্ছি দর্শকদের। কৌশিক, অবশ্যই নজর রাখো, অর্থাৎ যে কটা দান বাক্স রয়েছে সেই দান বাক্স যদি সবকটা গোনা হয়, সেই দান বাক্সের যে পরিমাণ টাকা এখনো পর্যন্ত সেটা 2.5 কোটি পর্যন্ত পৌঁছতে পারে। 11টা দান বাক্সের জমা পড়া সেই বিপুল অনুদান। ব্যাংকের একটা লিমিট থাকে, তো কত লিমিট? প্রতিদিন 20 লক্ষ টাকা এন্ট্রি করার মতো লিমিট করা ছিল। কালকে একই দিনে 20 লাখ টাকা ঢুকে গিয়েছিল বিভিন্ন জায়গা থেকে। তারপরে ব্যাংক থেকে আমাকে যোগাযোগ করে যে আজকে আর টাকা নিতে পারছেন। পরে আবার ওনাদের সঙ্গে চিফ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে ওই লিমিটটা পার ডে 40 লাখ করা হয়েছে।
সব থেকে বেশি সংখ্যায় মুসলমান বাস করে এই মুর্শিদাবাদে। এখানে একটা ধর্মপ্রাণ মানুষরা তারা মনে করেছে একটা মসজিদ হবে, এত ডাক পড়ছে, টিভি বালারা এত দেখাচ্ছে, চলো আমরাও কিছু দিই। তারা চাঁদা দিয়েছে, সেখানটায় তারা ধর্মীয় ভাবাবেগে প্রভাবিত হয়ে তারা চাঁদা দিয়েছে, এবং সেই ধর্মপ্রাণ মানুষদের সেই চাঁদা দেওয়াকে আমরা কখনো অবজ্ঞা করতে পারি না। বাবরি মসজিদের আবহে তৃণমূল কংগ্রেসের ভাঙন মুর্শিদাবাদে ভোটের আগে শাসক দলে ভাঙন কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, রঘুনাথগঞ্জে 50 জন তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা মিমে যোগ দিয়েছেন। 50 জন যুবক আমার ভাইরা টিএমসি ছেড়ে এমআইএম জয়েন করলো। আজ মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ, ভোটাররা তারা জেনে গেছে মমতা ব্যানার্জি সংখ্যালঘু এলাকায় ছলনা করে ভোট নিয়ে মমতা ব্যানার্জি সংখ্যালঘু মানুষকে ঠগিয়েছে। আর আগামী দিন রাজ্যে, খাস করে মুর্শিদাবাদে তৃণমূলের কোনো জায়গা থাকবে না, তৃণমূল জিরো হবে। আর মুর্শিদাবাদে, মালদহ, বীরভূমে ভীম শক্তিশালী দল হয়ে উঠে আসবে। দেখুন, আমার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে আমি যেহেতু ব্লক সভাপতি, আমি বিভিন্ন অঞ্চলে প্রত্যেকটা বুথে বুথে আমার জানা আছে এবং পরিচয় আছে, এবং আমি সংগঠনভাবে প্রত্যেকটা বুথে যাই। আমার এই মুহূর্তে জানা নেই যে কেউ কাশিরাঙ্গা থেকে মিমে গেছে আমার দলের কোনো লোক, এটা আমার কিন্তু জানা নেই। 22 তারিখ নতুন দল তৈরির ঘোষণা করবেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এরই মধ্যে সামনের রোড ম্যাপ তৈরি করে ফেলেছেন তিনি। মিমের সঙ্গে জোট করবেন, সিপিএমও জোটে রাজি, দাবি ভরতপুরের বিধায়কের। রাজ্যে কত আসনে লড়বেন, মুর্শিদাবাদে কার কার সঙ্গে জোট করবেন জানিয়ে দিলেন হুমায়ুন কবির। আমার নতুন দল তো রেডি আছে, 22 তারিখে ওপেন করব এবং ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করব। আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে, এবং জোট করে কতগুলো সিটে লড়বেন ভেবেছেন? আমি তো টোটাল টার্গেট 135, তার মধ্যে ওয়াইসি সাহেব কতটুকু সিট ডিমান্ড করে দেখতে হবে। মানে ওই 135-এর মধ্যে 2 জনের শেয়ার হবে? হ্যাঁ, 2 জন, মানে ওদের ম্যাক্সিমাম সিট তো ওদের ছাড়বো না আমি। ওনারা বিহারে কটা সিটে লড়েছিল, 5টা পেয়েছে। আমি মুর্শিদাবাদ দিয়েই ধরছি। ধরুন, মুর্শিদাবাদে যদি সঠিকভাবে জোট করতে হয়, আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে। সিপিএম, আইএসএফ এদেরকে হয়তো 4টে সিট ছাড়লাম, জিরো আছে তো। কংগ্রেসও জিরো আছে, কংগ্রেসকে 10টা ছাড়লাম, যেহেতু অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে মুর্শিদাবাদে। ও যদি এগ্রি হয় তাহলে ওকে 10টা ছাড়লাম, 10 আর 4 14, আমার 8-8-এর মধ্যে ওয়াইসি সাহেবকে 2 ছাড়বো, আমি 6টায় লড়বো। একইভাবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, একদম মেকলিগঞ্জ থেকে শুরু করব কাকদ্বীপ পর্যন্ত, বীরভূম, কোনো জেলা বাদ যাবে না আমাদের দলের প্রার্থী। শিডিউল কাস্ট সিট যেটা রিজার্ভ আছে, এই যে খড়গ্রাম, বড়ুয়া, নবগ্রাম, এসব সিটেও প্রার্থী দেবো। এরা ভেবে না যে আমি শুধু মুসলিমের পার্টি বানাচ্ছি, এদের একদম রাজনৈতিকভাবে এদেরকে ফিনিশ করাই হচ্ছে আমার কাজ। আপনি বললেন কংগ্রেস যদি রাজি না হয় সেক্ষেত্রে কংগ্রেস জিরো আছে, আবার জিরো থাকবে। হুমায়ুন কবিরের দল একেবারেই তৈরি রয়েছে এমনটাই হুমায়ুন বলছে, কিন্তু এক্ষেত্রে বিজেপির কি বক্তব্য, কে কার সঙ্গে জোট বাঁধবে তা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। তবে বাবরের নামে মসজিদ বাংলার মানুষ মেনে নেবে না। হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ তৈরি নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদার। কে কার দলে যাবেন, কে কার জোট করবেন তা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু মূল বিষয় হচ্ছে বাবরের নামে মসজিদ বাংলার মানুষ মেনে নেবে না। মসজিদ বানাও, নিজের নামে রাখো, নিজের বাপের নামে রাখো, কোনো অসুবিধা নেই, বা অন্য কোনো মহাপুরুষের নামে রাখো, ইসলামিক মহাপুরুষের নামে রাখো। এপিজে আব্দুল কালামের নামে তো হতে পারে মসজিদ, সেটা তো বানানোর চেষ্টা করো না তোমরা।